সন্ধ্যার ভায়োলিন, লেখনীতে বৃষ্টি ইসলাম, পর্ব সংখ্যা 84। গল্প শুরু করার আগে বলে নিচ্ছি, বাসার পাশে হচ্ছে মাহফিল হচ্ছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডে হয়তো বা একটু সাউন্ড থাকতে পারে, একটু মানায় নিয়েন। গল্পে ফেরা যাক। অব্রর চলে যাওয়ার ঠিক আধ ঘন্টা পরেই হঠাৎ করে ভেসে আসে একটানা কলিং বেলের শব্দ। ওহু চমকে ওঠে, মুহূর্তে মনে পড়ে যায় অব্র তো বলে গিয়েছিল আজ ফিরতে দেরি হবে। তাহলে এখন এই অসময় কে এলো? ভুরু কুচকে যায় ওহুর। বুকের ভেতর এক অজানা শঙ্কার ঢেউ খেলে যায়। নিচতলা থাকায় সদর দরজার কাছে পৌঁছতে খুব বেশি বেগ পোহাতে হলো না। দরজা খুলতেই চোখ বড় হয়ে যায় ওহুর। ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করে, কারণ দরজার ওপাশে দাঁড়িয়ে রয়েছে জিসা আনাম। ওহু আজও স্পষ্ট মনে করতে পারে জিসা অব্র ভাইয়ের সঙ্গে দেখেছিল এক সকালে খানমহলে। সে অদৃশ্য আগুন ঢালা মুহূর্তটা ওহুর বুকের ভেতর এখনো কেমন দাবানলের মতো জ্বলে। অভিমানী সেদিন বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিল, আর সেই জ্বর সারাতেই সেই রাত অব্র ভাই ওষুধ আনতে ছুটে গিয়েছিল আর অ্যাক্সিডেন্ট করে বসেছিল। অব্র ভাইকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিল ওহু, আর সেই হাসপাতালের ছাদেই প্রথম দেখা হয় তন্ময়রাজ মির্জার সাথে। কত কিছু ঘটে গেছে, তারপরেও এত কিছুর পরে এই আবার দেখছে এই মেয়েটাকে। ভাবতে ওহুর নিঃশ্বাস যেন গলায় আটকে গেল, কষ্টে বুকের ভেতরে যেন চেপে ধরে। রক্ত হঠাৎ করে গরম হয়ে ওঠে ওহুর। তার একই তাপে জ্বলে ওঠে জিসাও। এমনিতেও সে রাগী গম্ভীর স্বভাবের মেয়ে। পরনে সাদাসিধে এক সাদা গেঞ্জি, ওপরে থাকা লেদার জ্যাকেট। পোশাকে স্পষ্ট ওয়েস্টার্ন প্রভাব রয়েছে, কিন্তু মুখের রেখায়, চোখের ভাষায় আর চোয়ালের দৃঢ়তায় একটুকু বাঙালিয়ানার ছায়া ফুটে উঠেছে যেন। জিসাকে দেখে ওহু কপাল ভাঁজ করে, গাঢ় হয়ে ওঠে তার কপালের ভঙ্গিমা। অভিমানের পুনরায় আগুন যেন নতুন করে কেউ ঘি ঢেলে দিয়েছে। চোখ দুটো জ্বলে ওঠে এক অশান্ত আগুনে। ঠিক তখন ওই পরিবেশ থমকে যায় ওহুর, কণ্ঠে কর্কশ একে কি চাই। জিসা তাতে দাঁত চেপে তাচ্ছিল্যের স্বরে উচ্চারণ করে, এটা তো অপরের নতুন বাড়ি, তুমি মেয়ে এখানে কি করছো? ওহুর চল শক্ত হয়ে ওঠে, চোখ দুটো রক্তানব আগুনের মতো জ্বলতে থাকে। সাধারণত সে এক শান্ত কোমল ভদ্র মেয়ে, তবে জিসার উপস্থিতি তার ভেতরে যেন ঝড় তুলে দিয়েছে। পুরনো তিক্ত স্মৃতি নাড়া দিয়ে উঠেছে ভেতরে। ওহু দাঁড়িয়ে থেকে দৃঢ় কণ্ঠে বলে ফোটায়, এটা আমার হাজবেন্ডের বাড়ি, আমার হাজবেন্ডের বাড়িতে আমি থাকবো, এটাই তো স্বাভাবিক। জিসা এরিকের কাছ থেকে যেন এইটুকু আগেই জানতে পেরেছিল অব্র বিয়ে করেছে, আর সেই খবর শোনার পরই ছুটতে এসেছিল তার খোঁজ নিতে। কিন্তু অব্র যাকে বিয়ে করেছে সেটা যে ওহু, এই তথ্যটি জিসার অজানা ছিল। বিশ্বে যেন গা টইটুম্বুর হয়ে ওঠে। নিজেকে সামলে ওঠার আগে হঠাৎ করে জিসা অগ্রাসী হয়ে ওঠে, চেঁচিয়ে ওঠে সে, অব্র, আমার হবার কথা ছিল। অব্র দেশে ফিরে যাওয়ার পর তুই ওকে নিজের মোহে বশ করেছিস, তার মূল্য তোকে দিতে হবে। ফ্লোরে পড়ে গিয়ে ওহুর কোনোই আঘাত পায়। কিছুক্ষণ আগেই রেগে গিয়ে জিসা ওহুকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিয়েছিল। কোমরের পেছনে হাড়গুলো যেন ঝনঝন করে উঠল, যন্ত্রণায় মুখ কুকড়ে ওঠে। এক নিমিষে ভেতরে যেন তেজস্বী ওহু জীর্ণিত হয়, তবু নিজেকে সোজা করে বসে থাকে। উঠে ব্যথা কণ্ঠে বলে, এসব মিথ্যা কথা, উনি কখনো অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয়নি জীবনেও। তার চরিত্রে কলঙ্কের দাগ দিবেন না, বরং সাবধান হন। তিনি যদি এসে পড়েন তাহলে আপনার জন্য পরিণতি কখনোই সুখকর হবে না আজকের দিন। জিসা হেসে ওঠে তাচ্ছিল্যের সুরে। ওহু সততা আর দৃঢ়তা অবজ্ঞা করে। হঠাৎ এক ভয়াবহ আক্রমণাত্মক মনোভাব নিয়ে পাশে রাখা এক ভারী ফ্লাওয়ার বাক্স তুলে ওহুর দিকে ছুঁড়ে মারে। আতঙ্কে তড়িৎ গতিতে ওহু সরে যায়, গড়িয়ে পড়ে মেঝেতে কার্পেটের ওপর। মুহূর্তেই ভস্ম হয়ে যায় ফ্লাওয়ার বাক্সটি। ধ্বংসের শব্দে ঝংকার তোলে পুরো প্যালেস, সেই শব্দে যেন থরথরিয়ে কেঁপে ওঠে। ভাঙা টুকরোর এক অংশ ছুটে এসে আঘাত করে ওহুর চিবুকে। কাটা জায়গা দিয়ে দুফোঁটা রক্ত গড়িয়েও পড়ে। ওহু ব্যথা উপেক্ষা করে রক্ত ছুঁয়ে দেখে, মুখে তীব্র কষ্ট আর হতভাগ নীরবতা। তখন জিসা পুনরায় গর্জে ওঠে, চিৎকার করে, অব্রকে আমি ভালোবাসি, বুঝলি তুই? তোকে দেখলে আমার গা জ্বলে যায়।
তবে ভাবিস না বেশি কিছু, কারণ তুই তেমন কেউ না অব্রের জীবনে। দুদিন তোকে নিয়ে খেলবে অব্র, তারপর ছুঁড়ে ফেলে দিবে। জিসার কণ্ঠে উচ্চারিত শব্দে ওহু হৃদয়ে পেরেক ঢুকে যায়। অব্র তোকে দুদিন পর ছুঁড়ে ফেলে দিবে, এই অপবাদ বিষের মতোই যেন ওহুর রন্ধ্রে ছড়িয়ে পড়ে। বুকটা ধরফর করে ওঠে তার, ফ্লোরে আধশোয়া অবস্থায় তাতে দাঁত চাপে। চোখে জ্বালা নিয়ে হাত বাড়িয়ে টেবিলের ওপর রাখা কাচের জারের দিকে তর্জনী আঙ্গুল একটু কাঁপে। প্রতিধ্বনি হচ্ছিল গভীরভাবে ঘৃণার। কিন্তু জারটা তুলে নিয়ে জিসার দিকে ছুঁড়ে মারার আগে জিসা বজ্রের মতো এগিয়ে এসে ওহুর হাত খপ করে চেপে ধরে। মুহূর্তে হাত ফসকে পড়ে গিয়ে কাচের জারটা চুরমার হয়ে ফ্লোরে পড়ে। জিসার শক্ত হাতের বাঁধনে ওহুর কোমল হাত যেন আটকে পড়ে। জিসার শক্তির পরিধি তুলনায় ওহু শারীরিকভাবে খুবই দুর্বল। শরীরের সীমাবদ্ধতা মাথা চাড়া দিয়ে ওঠে। নিজেকে ছাড়াতে হাত মুচড়াতে থাকে ওহু। ব্যথায় মুখ কুঁচকে যায়, চিৎকারে বলে ওঠে, শকুনের দয় গরু মরে না। আপনার মতো মানুষের মনের আশা কোনোদিনও পূরণ হবে না। ওনার সম্পর্কে আর একটা বাজে কথা বলবেন না, আমি কিন্তু সহ্য করব না। আর আমার সাথে অন্যায় করলে উনি আপনাকে বাঁচতে দিবে না, মনে রাখবেন। জিসা হেসে ওঠে বিদ্রুপ পরিপূর্ণ হিংস্র হাসিতে। তারপর ঠান্ডা কণ্ঠে বলে, আচ্ছা তাই, অব্র আমাকে মেরে ফেলবে, সো ফানি। কিন্তু আমার তো মনে হচ্ছে আমার মরার আগেই তুই মরবি। আমাদের রাস্তায় একবার কেউ পা রাখলে তাকে শেষ করে দেই আমরা, এটা আমাদের নীতি, বুঝলি? এ কথা শুনেও কিছুটা দমে যায়। বুঝতে পারে না কোন কথার ইঙ্গিত করছে জিসা। প্রশ্ন ছুড়ে দেয়, আমাদের মানে? বাকিরা কারা আর কিসের নীতি? জিসা উচ্চস্বরে হেসে ওঠে, হাসির ধ্বনি ছুরির মতোই কেটে যায় নীরবতা। জিসা নিচু হয়ে এসে ওহুর চোখের সামনে মুখ নিয়ে, তার চোখে জমে থাকা রক্ত, লাল শিরা, সেই চাহনি যেন বিষাক্ত আহড়ায়। সেটা তোকে তোর জামাই বলুক, দেখিস। জিজ্ঞেস করে বলে কিনা। আপাতত টাটা, বাই বাই। তোকে নিয়ে খেলতে আমার বেশ মজা লাগবে। দেখা হবে খুব শিগগিরই, সুইট হার্ট। এই কথা বলেই জিসা ধীরে ধীরে ওহুর চিবুক ছুঁয়ে আঙ্গুল বুলিয়ে নেয়, সেখান থেকে চলে যায় আর গায়ে লেগে থাকা রক্তগুলো আঙ্গুল দিয়ে মুছে নেয়। তারপর সেই রক্তের দিকে তাকিয়ে বেরিয়ে যায়। এক মুহূর্তে থেমে থাকা আঙ্গুলের ডগা রক্তগুলো জিভায় ছোঁয়ায়, চেটে নিয়ে সেই রক্তের স্বাদ। এক অদ্ভুত ঘৃণিত দৃষ্টিতে তাকায়। আতকে ওঠে ওহু, গা গুলি ওঠে তার। চোখ বন্ধ করে বমি চাপার চেষ্টা করে, কাঁপতে থাকে, হৃদস্পন্দন ছড়িয়ে পড়ে বাতাসে। কিন্তু জিসা নির্বিকার, নিজেকে বেপরোয়া ভঙ্গিতেই হেঁটে ফেলেছে দরজা থেকে বাহিরে চলে যায়। জিসার প্রস্থানের পর মুহূর্তেই ওহু ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তবে কোমরের ব্যথা যেন নিয়ন্ত্রণহীন। এক ঝটকায় সে মটমট করে ওঠে, কেঁপে ওঠে, সিঁড়ির রেলিং আঁকড়ে ধরে, একে একে ধাপ পেরিয়ে অসীম ধৈর্য আর যন্ত্রণার পরীক্ষা দেয়। ধীরে ধীরে উঠে আসে দোতলায়, নিচের রুমে। শান্ত ছায় এসে থামে, তার ক্লান্ত ক্ষতবিক্ষত শরীর অবয়বটি নিয়ে। শীতল শীতল দুপুর। সময়টা যদিও ঘড়ির কাঁটা ধরে দুপুর গড়িয়ে এসেছে, তবুও সূর্যের সোনালি আভা নেই আকাশে। লন্ডনের ধূসর আকাশ ঘনিয়ে এসেছে মেঘের চাদর, বাতাসে শীতল কামড়, চারপাশে এক ধরনের বিষগ্নতা। পথঘাটে মানুষের চলাফেরা ঠিকই, কিন্তু সেই চেনা কোলাহল আজ অনুপস্থিত। এই নিস্তব্ধ রহস্যময় প্রকৃতির মাঝে অব্র তার কাজ শেষ করে ফিরেছে প্যালেসে। মনটা বেশ হালকা, কিছুটা ক্লান্তি জমেছে চোখে। অব্র এখনো জানে না এই দুপুরে তার জীবনে নেমে আসতে চলেছে কত বড় একটা ঝড়। ওহুজিসার সংঘর্ষ। হালকা নিঃশ্বাস ফেলে দরজার কলিং বেল বাজায় একবার, দুবার, তিনবার, কিন্তু কোনো সাড়া নেই। দরজা খোলার কোনো শব্দ আসে না। বুকের ভেতর টান পড়ে অব্রের, দুশ্চিন্তা তাকে গ্রাস করতে থাকে। কোনো দ্বিধা না করে এবার কলিং বেলের সাথে দরজার গায়ে জোরে থাপ্পড় মারে। ঠিক সেই মুহূর্তে ধীরে ধীরে শব্দ করে দরজা খুলে যায়, ফাঁক হয়ে যায় সদর দরজা। মুহূর্তে গায়ের লোম খাড়া হয়ে যায় অব্রের, চোখ বড় হয়ে যায় ভয়ে। একই দরজা খোলা ছিল, কিন্তু সে তো ওকে বারবার বলেছিল দরজা সবসময় লক করে রাখতে। তাহলে আজ কেন এই অবহেলা, কেন এই নিশীথলা? হৃদয়ের গভীরে অজানা শঙ্কা ঢেউ তুলে যায়, চোখ দুটো জল করে ওঠে দুশ্চিন্তায়, বুড়ো কুঁচকে যায়। মনের ভেতরে অস্থির রোলার কোস্টার। ধীরে ধীরে যেন অব্র পা রাখে সদর দরজা পেরিয়ে ভেতরে, কিন্তু ভেতরের দৃশ্য দেখে অব্রর পায়ের নিচের মাটি সরে যায়, বুকে ধুকপুকনি বেড়ে যায় বহুগুণ। ফ্লোরে পড়ে থাকা এক একটা টুকরো যেন তার বুকের
নতুন করে টুকরোর সৃষ্টি করছে। অব্র থমকে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড, নিঃশ্বাস আটকে আসে তার। তারপর আচমকা চিৎকার করে ওঠে, ওহো ওহো। অব্রের গলা কেঁপে ওঠে, ভীত কণ্ঠস্বর, ব্যাকুল কণ্ঠ। কোনো উত্তর নেই। নিশীতলতা ঘনিয়ে আসে, দেওয়ালগুলো আছে নীরব। অব্রের ভেতরে সে যেন চিরচেনা অস্থিরতা পাগলের মতো ছুটে সিঁড়ি বেয়ে ওপর তলায়। মনটা চিৎকার করে ওঠে, ওহু কোথায় তুই? উন্মাদের মতো ছুটে ছুটে দোতলার করিডোর পেরিয়ে নিজের শয়ন কক্ষে। মুহূর্তে অব্রের ভেতরে জমে থাকা ভয় আর ঝনটা যেন ভেঙে পড়ে। বুকের ভেতর চাপা এক হাহাকার। ছুটে গিয়ে নিঃশব্দে ওহুকে পেছন থেকে জড়িয়ে ধরে, বুকের কাছে টেনে নেয় অবয়ব ঘুরিয়ে, যেন নিজের হৃৎপিণ্ডকে নিজের কাছে পেয়ে গেছে সে। কি হয়েছে তোমার? এত ডাকছিলাম, শুনলে না কেন? দরজা খোলা রেখে বসে আছো, কোনো সাড়া নেই। আমাকে কেন এত দুশ্চিন্তায় ফেললে? যদি তোমার কিছু হয়ে যেত আমি কিভাবে বাঁচতাম? আচ্ছা, তাই নাকি? আমি যদি মরে যাই আপনি কি করবেন? নিজেকে ঝুলিয়ে দিবেন ফাঁসিতে? ওহুর মুখে এমন তীব্র বিদ্রুপ ভরা কণ্ঠ শুনে কেঁপে ওঠে অব্রের বুক। অবিশ্বাস ব্যথায় ধীরে ধীরে ওহুর মুখ নিজের বুক থেকে তুলে চায় তার মুখের দিকে, গভীর ব্যাকুলতায় আওড়ায়, তুমি কি বিশ্বাস করো না আমার কথা? ওহু মাথা নাড়ায়, না, একদম না। অব্র হকচকিয়ে যায় তার কথা শুনে। হঠাৎই অব্র চোখ পড়ে ওহুর চিবুকে ছোট্ট এক ক্ষতের দিকে। ক্ষতটা লালচে, কাচের আঁশটুকুর মতো যেন এখনো লেগে আছে। মুহূর্তেও অব্রর শিরদাঁড়া বেয়ে শীতলতা নেমে গেল। সংখ্যা ক্রোধ একসাথে আচ্ছন্ন করলো তাকে। হাত বাড়িয়ে ক্ষতস্থানে, এটা কিভাবে হলো? এখানে কেন দাগ? কিভাবে কেটেছে? নিচে ফ্লোরে ভাঙা বাক্সগুলো কিভাবে এলো? কি হলো? কি হয়েছে বলছো না কেন? ওহ নির্বিকার কণ্ঠে কোনো উত্তর নেই। কিছু না, আপনার খোঁজে একজন এসেছিল। অব্র চমকে ওঠে, গলাস্বর ভারী হয়ে ওঠে, আওড়ায়, কে এসেছিল? হয়তো আপনার প্রাক্তন প্রেমিকা। জি সানাম। এক মুহূর্ত কথা শুনে যেন বদলে গেল অব্রের মুখবয়। চোখ রক্তবর্ণ হয়ে গেল, শিরাগুলো টনটন করে উঠল। তার কণ্ঠে বজায় রাখতে পারল না শীতলতা। গর্জে উঠল সে, সে তোমায় মেরেছে চন্ডা? ও মাথা নাড়ায়, না, মারেনি, তবে মারতে চেয়েছিল। ভবিষ্যতে মারবে কিনা তাও বলতে পারছি না। ভুলে তো গেছে মারবে। কি বলেছে? বলেছে আপনি আমাকে দুদিন ব্যবহার করবেন, তারপর ছুঁড়ে ফেলে দিবেন। এই বাক্য শুনে যেন ছুরির মতো বিদ্ধ হলো অব্রের হৃদয়। মুহূর্তে চোখ দুটো লাল হয়ে গেল। তার হাত উঠে আসে আঘাত করবে, কিন্তু গলা ছোঁয়ার আগেই থেমে যায়। এই মুহূর্তে নিজের ক্রোধকে দমন করতে অব্র দেওয়ালে ঘুষি লাগায়। পরপর কয়েকটি ঘুষি বসিয়ে দেয়। গর্জে ওঠে সে, এই বাজে কথা বলার আগে একবারও ভাবলে না? মুখ আটকালো না একটুও? ওহু অব্রের কণ্ঠে আবারও শীতলতা ঝরে, কণ্ঠস্বরতা আত্মরক্ষার খোলস মোড়ায়। অভিমানের তীর, গলা নিচু, শৈল খানিকটা গুটিয়ে নিয়ে বলে, কি আটকায়নি? আমি এসব বলিনি, বলেছে আপনার প্রাক্তন। এই শব্দটা শুনে যেন আগুনের মতো বুকের ভেতর দাও দাও করে জ্বলতে শুরু করলো অব্রের। সে আর নিজেকে থামিয়ে রাখতে পারল না, চিৎকার করে উঠল। সে শব্দটা উচ্চারণ করা মাত্রই অস্তিত্বের মতো যেন বিষিয়ে গেল। খবরদার, দ্বিতীয়বার এই কথা মুখে আনবে না। আমার জীবনে কোনো প্রাক্তন নেই, কোনো অতীত নেই। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু শুধু তুমি, আমার চন্ডা। এতটুকু বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। আমি আশা করিনি ওহু, তোমার মতো কেউ এমন করে আমাকে অবিশ্বাস করতে পারে। ওহু কণ্ঠ যেন থমথমে, কিন্তু ভেতরে যন্ত্রণা ঝড় যেন পুনরায় আরো গভীর হচ্ছে। আমিও আপনার কাছ থেকে এমন কিছু আশা করিনি। আপনি প্রশ্রয় না দিলে সে কিভাবে সাহস পায় এ বাড়িতে ঢোকার? কিভাবে সাহস পায় আপনার অর্ধাঙ্গিনীকে আঘাত করার, এতগুলো কথা বলার? অব্র থমকে গেল। চোখে যেন চূর্ণ বিচূর্ণ অভিমানগুলো, লজ্জা আর ছায়া। ঠোঁটে একগাল তিক্ত হাসি খেলে গেল ব্যথায়, অনুতাপে। আর কি বলেছে তোমায়? ওহু ঠোঁটে বিদ্রুপ মাখা হাসি, বিষাক্ত ছায়া, বলি ছড়ে বলেছে, আপনাদের কোনো নৈতিক পথ নেই। কোনো একটা নীতির পথ আছে যেখানে ভালোবাসাও বাদ যায় না। বলেছে সে পথের পাশে দাঁড়ালে মানুষ সরে যেতে থাকে, যদিও সে মরতে চায়। আমি জানতে চাই সে পথ কিসের। অব্র একটু চুপ থাকে, তারপর গভীর নিঃশ্বাস ছাড়ে। তুমি আমাকে বিশ্বাস করো ওহু? এই একটা প্রশ্ন শোনা মাত্র ওহুর বুকটা যেন কেঁপে ওঠে। না, আমি আপনাকে বিশ্বাস করি না, উত্তর দিল ওহু।
এই বাক্যটা ছুরির মতোই বিদ্ধ করলো অব্রকে। ঠোঁট কামড়ে ধরে, চোখ বন্ধ করে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করে নিজেকে। তারপর হঠাৎ এগিয়ে এসে দুহাত নিয়ে ওহুর মুখ চোয়াল ধরে, চোখে চোখ রেখে গভীর কাপা কণ্ঠে বলে ওঠে, তাহলে তুমি ঠিকই বলেছ ওহু, আমি একজন অযোগ্য স্বামী। কিন্তু এইটুকু জানো, আমি অব্র কিছু সময় চুপসে গিয়ে জবাব করব। আমার জীবনে একমাত্র শখের নারী তুমি। তোমার কোনো বিকল্প আমি কোনো সময় ভাবিনি। তুমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। আমার জীবনে আর কোনো নারীর ছায়া নেই। তুমি একসময় ছিলে আমার জীবনের সব ভুলের স্মৃতি। আজ তুমি আমার জীবনের পবিত্র সত্য। তুমি আমার কলঙ্ক, তুমি আমার সব। অব্রের কণ্ঠ একটু কেঁপে উঠল, পাথরের মতো ভারী হয়ে আসলো যেন। তার পেছনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ওহু একটু নড়ে না, চোখে মেলে দেখে দরজার দিকে। ঠিক সেই সময় দরজার ওপার থেকে অব্রের বলা কথাগুলো এখনো বাতাসে ভেসে যাচ্ছে। শুধু যদি ওহু একটুখানি দৃষ্টি তুলে তাকাতো অব্রের সেই চোখের দিকে, তাহলে জানতে পারতো নিঃসঙ্গ চাহনি অন্তর্গত ভালোবাসার ভয়ে গভীরতা ভৎস করে দিচ্ছে ভালোবাসার তীব্রতা। অব্র প্যালেসে সোনালী প্রাচীর পেরিয়ে বেরিয়ে এলো ঝড়ের উদ্যোগে। নিজের গাড়িতে বসে পরনে নেভি ব্লু ব্লেজার খুলে পেছনে সিটে ছুঁড়ে ফেলেছে। শরীরে তখনও হাফ হাতার শার্ট, যার কোনি পর্যন্ত গোটানো। গাড়ি স্টার্ট দিতেই গর্জে ওঠে ইঞ্জিন, চোখে মুখে এক অব্যক্ত আবেগ। অব্র গাড়ি নিয়ে এগিয়ে যায় গন্তব্য জিসার বাড়ি। লন্ডনের রাস্তায় অনুশৃঙ্খলতা বিদ্যমান, গতি সীমা সুনিশ্চিত এবং নিয়ন্ত্রিত। এই রীতি প্রায় 25 মিনিটের মধ্যে অব্র পৌঁছে যায় ঠিকানায়। মাঝপথে একবার ডেভিডের সঙ্গে দেখা হয়েছে, জেনেছে জিসা কোথায়। বাড়ির সামনে দাঁড়িয়ে পর কয়েকবার কলিং বেল চাপলো অব্র। অপেক্ষার প্রহর দীর্ঘ হতে লাগলো। দরজা খুলে না। অব্র চোখের মনি ধীরে ধীরে রক্তিম থেকে টকবক হতে লাগে। অব্র আনাম হাউসের ভেতরে প্রবেশ করতে দেখতে পেল জিসা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। এতক্ষণে চোখে মুখ চমকে ওঠা আতঙ্কের ছাপ। এত ভয়াল রূপে অব্রকে সে আগে কখনো দেখেনি। কি হয়েছে অব্র, এসব কি? অব্র তাতে দাঁত চেপে গর্জে ওঠে রুদ্র বজ্র কণ্ঠে, কেন গিয়েছিলে আমার বাসায়? জিসা কিছু একটা ধাক্কা সামনে নিয়ে উত্তর দেয়, শুনলাম তুমি বিয়ে করেছো, তাই খোঁজ নিতে গিয়েছিলাম। অব্রের কণ্ঠে আগুনের সুরের মতোই তীব্র হয়ে উঠল, আওয়াজ তুলে, আমার স্ত্রীকে শাসনের অধিকার তোমাকে কে দিয়েছে? জিসার গলা নিশ্চল। আমি কই রাগ দেখাবো? উল্টো তুমি আমার উপর রাগ দেখাচ্ছ? বাহ, খুব ভালো। অব্র আরেকবার গর্জে ওঠে, এবার আরো কঠিন, আরো তীব্রবান। আবারও বলছি, আমার স্ত্রীকে শাসনের অধিকার তোমায় কে দিয়েছে? লিসেন অব্র, তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কত ভালোবাসি? তুমি কি করে এসব কিছু উপেক্ষা করতে পারো? আমাকে কিছু না জানিয়ে তুমি হুট করে কিভাবে বিয়ে করে নিলে? অব্র এবার চেঁচিয়ে ওঠে, জাস্ট শ্যাট আপ। I don't not come here to listen for your nonsense. I walked you to get you the right to be my wife. What did you get the courage to lay a hand on my wife? আমি কোনো ভুল করিনি অব্র, যা করেছি বিশ্বাস করেই করেছি। আমার মনে হয়েছে যা সঠিক সেটাই করেছি। আর মনে রেখো, তোমার জীবনে আমার ছাড়া অন্য কারো জায়গা হবার নয়। কথাগুলো অব্রের গায়ে যেন আগুন ঢেলে দিল। অব্রের চোখ শুরু করে, কণ্ঠে বরফ মোড়া আগুনের মতো উষ্ণতা নিয়ে বলে ওঠে, এই অন্যায়ের হিসেবে আমি বুঝিয়ে দিব তোমাকে। এখন আমার সঙ্গে চলো এই মুহূর্তে। জিসা ভুরু কুঁচকে প্রশ্ন ছুড়ে, কোথায় যাব আমি? অব্র ঠোঁট চেপে বলে, কণ্ঠে দাহন, তীব্রতা আওড়ায়, আমার ওয়াইফের কাছে ক্ষমা চাইবে তুমি। এখন আমার সঙ্গে চলো, রাইট নাও। জিসা হেসে ওঠে, তাচ্ছিল্য মাখা সেই হাসি। তুমি কি পাগল হয়ে গেছো অব্র? তোমার ওয়াইফের কাছে আমি ক্ষমা চাইবো? কখনো না। অব্র হঠাৎ কেঁপে ওঠে, পাশে টেবিল থেকে একটা ফুলের কাচের ভাস তুলে নেয়, হাতে তুলে নিয়ে শেষমেশ সেটা ছুঁড়ে মারে ফ্লোরে। সশব্দে চিৎকার করে ওঠে, তুমি খুব ভালো করেই জানো আমি কখনো মেয়েদের গায়ে হাত তুলি না। আর যদি তুলতে হয় তবে তার ফল কিন্তু খুব ভালো হবে না। অব্রের মুখে আগুন, চোখে বিদ্যুৎ ঝলকানির শব্দ বিদ্যমান। জিসা বুঝতে পারে অব্রের ভেতরের আগ্নেয়গিরিটা। আমাকে স্পর্শ করার ভুল করো না জিসা। তুমি ভুলে গেছো আমি একজন বিবাহিত পুরুষ। আমার স্ত্রী ছাড়া আমাকে ছোঁয়ার অধিকার কারো নেই। অব্রকে ছোঁয়ার জন্য তোলা হাত এখানেই থামিয়ে দিল জিসা।
অব্রর কণ্ঠে শূন্যতা কাঁপিয়ে তোলে। এই কথাগুলো শোনা মাত্র জিসার বুকের ভেতর ধক করে ওঠে। একদিন তো এই অধিকার সে চেয়েছিল, এই অধিকার পাবার জন্য কত রাত জেগেছে, কত প্রার্থনায় ভিজিয়েছে নিজের চোখ, কিন্তু আজ সেই অধিকার কেড়ে নিয়েছে অব্র, ফিরিয়ে দিয়েছে শূন্য হাহাকার। ঠিক তখনই এক শূন্যতায় চিৎকার বিবর্ণ হয়ে ওঠে অব্র, আমার পরবর্তী নিঃশ্বাস ফেলার আগে তুমি কি আমার গাড়িতে বসবে? আর যদি না যাও তবে কি হবে সেটা তুমি ভালো করেই জানো জিসা। আর শোনো, আমার অতীত যদি কারো কাছে বলার চেষ্টা করো তবে সেটা সেই দিনই বুঝবে আমি কে। আমি অব্র, যার রাগে পৃথিবী কাঁপে। এখন যাও, গাড়িতে উঠে বসো। জিসা থমকে যায়, দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, চোখে জেদ চোয়াল সংকল্প, কিন্তু সেই দৃষ্টি যেন পেছনে জমে থাকা ভয় ও দুশ্চিন্তা। অব্র রেগে আছে, তার পরিণতি কি হতে পারে সেটা খুব ভালো মতোই জানে জিসা। তাই কোনো কথা না বলে জিসা গাড়িতে গিয়ে বসে পড়ে। গাড়ির ভেতরে চাপা উত্তেজনা। জিসা চুপ করে আছে, কিন্তু মাঝে পথে একবার সাহস করে কিছু বলতে চায়, অব্র একটু শোনো, কিন্তু অব্র থামিয়ে দেয় তাকে, গলা কাঁপে, কেবল চোখ দুটো জল করে। জিসা বোঝে এ সময় কথা বলে আর কোনো কাজ হবে না। এখন কিছু জিজ্ঞেস করলে নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। অব্রের হাতে স্টিয়ারিং, কিন্তু মনে তার জ্বলন্ত অগ্নিশিখা। চল শক্ত করে কপালে ভাঁজ ফেলে গাড়ির গতি বাড়াতে থাকে ধীরে ধীরে, কিন্তু তার চেয়েও বেশি অস্বাভাবিক চলার ভঙ্গি। গাড়ির আঁকাবাঁকা পথে চলতে থাকে সে। অব্র একইভাবে গাড়ি চালাতে থাকে, তবে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, কিছু বুঝে উঠতে পারছি না কেন এমন হচ্ছে, মানে কি? ঠিক করে চালাও, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তারপরও কিছু মুহূর্ত যেতে না যেতে অব্র চুপচাপ বসে রইল। ব্রেক কাজ করছে না, হয়তো ব্রেক ফেল করেছে। জিসা বজ্রহত হলো, ভয়ের হতভাগ জ্বালায় মুখ ফসকে ফ্যাকাশে হয়ে যায় তার। কি বলছো? তাড়াতাড়ি লাফ দাও অব্র। এই বলে জিসা নিজেই দরজা খুলে চলন্ত গাড়ি থেকে লাফ দেয়। জিসার শরীর গড়াগড়ি খেতে খেতে রাস্তার ডান পাশে গিয়ে পড়ে। রাস্তায় লাফ দেওয়ার ফলে মাথায় প্রচন্ড আঘাত পায়, রক্ত ছুটে আসে তার, দৃষ্টি ঝাপসা হয়ে আসে, মুহূর্তে জ্ঞান হারায় সে। অন্যদিকে অব্র তখনও সিট বেল্ট খুলে লাফ দেওয়ার চেষ্টা করছে। সময় যেন প্রতিটি টস সেকেন্ড গনে গনে মৃত্যু লিখে দিচ্ছে। শেষমেশ অব্র গাড়ি থেকে লাফ দেয় বাম পাশে, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। গাড়ি সোজা গিয়ে ধাক্কা খায় এক ল্যাম্পপোস্টে। মুহূর্তে বিকট শব্দ উঠে, বিস্ফোরণে আগুন জ্বলে যায় চারপাশ। অব্রের ঘাড়ে ডান পাশের শিরায় টান লাগে, পেশি মোচড় খায়, হাতের ঘড়ির কাজ চূর্ণ বিচূর্ণ তালুতে ঢুকে যায়, কপাল থেতলে গিয়েছে, রক্তধারা বইছে, পরনের সাদা শার্টটা সেকেন্ডে লাল হয়ে উঠেছে। রাস্তার পাশে পড়ে থাকা সেই বলিষ্ঠ দেহ, যে কেউ যুদ্ধ জয়ের পর নিস্তেজ হওয়া বীর। চোখ দুটো ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। শেষবারের মতো চোখ বুঝবার আগে অব্র দেখতে পায় চন্দ্রবালার সেই অভিমানী চোখ জোড়া। স্মৃতির গভীরে ভেসে ওঠে মুখখানা, যাকে সে বড্ড ভালোবাসে, কিন্তু ভালোবাসার প্রতিদান পেয়েছে ব্যথার ছায়ায়। চারপাশের মানুষ জড়ো হতে শুরু করে, কেউ দৌড়ে আসে, কেউ চিৎকার করে, কিন্তু অব্রের দৃষ্টি নিস্তেজ, চোখ দুটো বদ্ধ। শুধু একটাই প্রশ্ন বাতাসে ভেসে সবার মুখে, গাড়ির ব্রেক ফেল হলো কিভাবে? কেবল দুর্ঘটনা নয়, না কারো সাজানো চক্র এটা। অব্রের বলিষ্ঠ দেহ নিস্তেজ হয়ে পড়ে রয় রাস্তায়। সাদা শার্টটা আর চেনার উপায় নেই, তাজা রক্ত গড়িয়ে পড়ছে রাস্তার ওপর। নিরিবিলি নীরবতায় মোড়ানো লন্ডন রাস্তা তখন মুগ্ধতায় আচ্ছন্ন। প্রতিটি ধ্বনি শব্দ ধীরে ধীরে হারছে সময়। হঠাৎই নিস্তব্ধতা ভেদ করে ভয়াবহ গাড়ির বিস্ফোরণ চারপাশ কাঁপিয়ে তুলেছে। তবুও মানবতার কিছু স্পন্দন আজও জীবন্ত। কেউ কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে। একদল মানুষ তড়িঘড়ি করে ফোন নিয়ে যোগাযোগ করে ফায়ার সার্ভিসের সাথে। অন্যদিকে আরেকজন তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স কল করে। কয়েক মিনিটের মধ্যে নীল নাল আলো জেলে চলে আসে জরুরি সেবার গাড়ি। কিছুটা ধোঁয়ার ভেতরে টেনে হিঁচড়ে বের করে আনা হয় নিথর দেহটি, জিসার অব্রকে। দুজনই তখন জ্ঞান শূন্য, হতবিম্ব মুখ, রক্তমাখা সাদা শার্ট। জিসা রাস্তায় গড়িয়ে পড়ায় তার মাথার গহীনে আঘাত লেগেছে। গাড়ির বিস্ফোরণে প্রচণ্ড চাপ ও আগুনের তাপ ধেয়ে আসে, রক্তে ভিজে আছে কপাল ও শিরার রাশি। অপরদিকে অব্র লাফিয়ে বেরিয়ে আসে চলন্ত গাড়ি থেকে। ঝাঁপ দেওয়ার কারণে ঘাড়ের পেশিতে টান লেগেছে,
তাদের দুজনেরই স্ট্রেচারে করে দ্রুত অ্যাম্বুলেন্সে তোলা হয়। সাইরেনের হাহাকারে কেঁদে ওঠে লন্ডনের শুনশান রাস্তা। দুটি স্ট্রেচারে নিয়ে প্রবেশ করা হয় লন্ডনের খ্যাতিমান এসটি থমাস হসপিটালে ইমার্জেন্সি ইউনিটে। অব্র স্ট্রেচারে ঢেকে রাখা সাদা কাপড়খানা তার কপালের পাশ থেকে চুইয়ে পড়া রক্ততে রঞ্জিত হচ্ছে। মাথায় সামান্য ফেটে যাওয়া অংশ থেকেও বেরিয়ে আসছে অনবরত তাজা রক্ত, যা তার বলিষ্ঠ বুক ছুঁয়ে গড়িয়ে পড়ছে শরীরের চৌহদ্দিতে। তার পাশে আরেকটা স্ট্রেচারে শায়িত জিসা। সেও নিথর নিস্পন্দন। চিকিৎসকরা সময় নষ্ট করছে না একটু। তাদের চোখে মুখে তীব্রতা, তাদের কপালে চিন্তার রেখা। একদিকে রক্তে ভেসে যাচ্ছে অব্র এবং জিসা। এক ভয়াবহ দুর্ঘটনার সংবাদ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ডেভিডের কাছে। ভয়ার্ত চিত্তে, চোখের অস্থিরতার কণ্ঠে উদ্বেগ ছুটে হাসপাতালে আসে সে। নারী মনে এক অদ্ভুত খেলা। বহির্শব্দ না শুনতে পেলেও ভেতরটা টের পায়, অনুমান করতে পারে সবকিছু। ওহুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কণ্ঠে না বললেও অন্তর্দৃষ্টি অব্রের কথাগুলো যেন দৃঢ়ভাবে ধরেছে তাকে। শয়নকক্ষে নিস্তবতায় বসে ওহু হৃদয়ে কেমন যেন তোলপাড় শুরু হয়েছে। চুপচাপ বসে আছে পালঙ্কের এক প্রান্তে, মুখ গুজে রেখেছে অরুতে। বাইরে রয়েছে নীরবতা, কিন্তু তার ভেতরে চলছে ঝড়। অব্র যে তার স্বামী, তার জীবনের কেন্দ্রবিন্দু, সেই মানুষটা কি কিছুই বেশি আঘাত করে ফেললো সে সত্য মিথ্যার বিচার করতে গিয়ে? স্বামী তো সেই মানুষ যার উপর রাগ করা যায়, অভিমান করা যায়। তাহলে অব্রের উচ্চারিত শেষ কথাগুলো ওহ হৃদয়ে গেঁথে গেছে। তার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে অব্রের অভিমানী মুখখানা। ভেতরে অহুধারা যেন গ্লানিতে পরিণত হচ্ছে। কি হবে এই অহংকার, এই জেদ রাখলে? সময় তো নিজের জেদ অভিমান গলিয়ে দেয়। তাহলে কেন ওহু একটু অব্রকে আপন করতে পারলো না? সে একদৃষ্টে তাকিয়ে আছে সামনের দেওয়ালে, মনে মনে বলে চলেছে, আমি তো বকতেই পারি, স্বামী বলে কথা। আমার প্রতিটি অধিকার আছে তা বলার। আমি হয়তো আজ একটু বেশি অবিশ্বাস করে ফেলেছি, কিন্তু তাই বলে কি চিরদিনের জন্য? তা তো না। সময় হলে তো আমি নিজেই বুঝে যাব। মনটা কেমন কুড়াচ্ছে ওহুর। ওহু ধীরে ধীরে হাত বাড়ায়, পাশে রাখা ফোনটি তুলে নেয়, কাপা হাতে ফোন করে। এক মুহূর্ত চুপ থাকে, চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে। তারপর খানমহলে নম্বর টিপে ফোন করে মায়ের সঙ্গে কথা বলার জন্য। মেয়ের মুখ দেখে মা ঠিকই বুঝে ফেলে কিছু একটা ঘটেছে। তিনি বারবার উদ্বেগ হয়ে শঙ্কার সাথে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, বলো আমাকে। তোমার চোখ দেখে সব বোঝা যাচ্ছে তোমার মন খারাপ মা। কিন্তু ওহু কিছু বলে না, শুধু ঠোঁট শক্ত করে চেপে রাখে। একটা কথাও বলে না। থরথর করে ভেঙে পড়ে তার ভেতরটা। তোমার যদি মনে হয় আমাকে বলতে কষ্ট হয়, তাহলে শিফাকে বলো, ওর সঙ্গে কথা বলো, মনটা হালকা হবে। মায়ের কথায় মাথা নিচু করে বসে থাকে ওহু। সম্মতি জানায়। প্রথমে কিছুটা উদ্বেগ ছিল, কণ্ঠ ছিল কাঁপা, কিন্তু এবার শুরুটা যেন বুকের ভেতর ঝড় বইয়ে নিয়ে গেল। ওহু, তুই কি পাগল নাকি? যে মানুষটা তোকে পাওয়ার জন্য এত কিছু করছে, পরিবারের সাথে লড়াই করছে, তাকে তুই অবিশ্বাস করলি? কারো মুখের কথা শুনে যাচাই বাছাই না করে অব্র ভাইকে দোষারোপ করলি। এটা ঠিক করিসনি। ওহুর সব কথা শোনার পর শিফা যেন হতভম্ব। ওহুকে বোঝাতে ব্যস্ত সে। তুই জানিস না ভাই কতটা রাগী মানুষ। রাগ করে যদি এখন কিছু করে বসে, তার পরিণতি কতটা ভয়াবহ হবে। মেয়েটাকে যদি কোনো ক্ষতি করে বসে, তখন কি করবি? শিফার কথাগুলো ওহুর বুকে যেন ঢের মতো আছড়ে পড়ে। মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। ধীরে ধীরে বলে, আমার খুব রাগ উঠে গিয়েছিল আপাই। ওই মেয়েটাকে খানমহলে দেখিয়ে আমার বিরক্ত লাগতো, আর তার উপর এখানে চলে এসেছে। তাহলে এখন একটু দেরি করবি না, তুই ভাইকে ফোন কর, সব কিছুর জন্য ক্ষমা চা, বুঝছিস? দেরি করিস না। ওহু কিছু না বলে মাথা নাড়িয়ে সায় জানায়। শিফা ফোন কেটে দেয়। ওহু নিজের ঠোঁট কামড়ে ধরে, কষ্টে চেপে রাখার চেষ্টা করে। ভেতরে ভেতরে নিজেকে তীব্র অনুশোচনায় দগ্ধ করে। অপারেশন থিয়েটারের ভেতরে অস্ত্রোপচারের আলো নিভে আসে ধীরে ধীরে। অব্র এবং জিসাকে দ্রুত চিকিৎসা করে সেরে উঠবার দিকে নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি এক নয়। জিসার মাথায় গুরুতর আঘাত। চিকিৎসকের চোখে এখনো সংশয়। তার দেহে নিথর শ্বাস প্রশ্বাস চলছে কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে। অন্যদিকে ভাগ্য যেন সামান্য হলেও অব্রের পক্ষে ছিল। মাথার বাম পাশে গোল করে পেঁচানো ব্যান্ডেজটি
এখনো রক্ত জমাট বেঁধে আছে, কাঁধ অবধি ব্যান্ডেজে ঢাকা। হাসপাতালে করিডোরে টানটান উত্তেজনা, পরিচিত অনেকেই ছুটে এসেছে খবর পেয়ে। অপারেটিভ টিমের সক্রিয় সদস্য অন্যতম ডেভিড হাসপাতালের চারপাশে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। ডক্টর, তারা কেমন আছে? ডক্টর এক ঝলক তাকিয়ে বললেন, ছেলেটা বিপদমুক্ত, সংখ্যাজনক অবস্থা কাটিয়ে উঠেছে, রাতের মধ্যে জ্ঞান ফিরে যাবে। তবে মেয়েটার অবস্থা একটু সংকীর্ণপূর্ণ, মাথায় আঘাতটা গভীর, জ্ঞান ফিরতে সময় হবে, ধৈর্য ধরুন। ধন্যবাদ। ডেভিড কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে স্তব্ধ হয়ে, এক হাতে মাথা চেপে ধরে, কিছু চিন্তায় ডুবে যায়। ফর্সা চামড়ার মুখখানা কেমন যেন অন্যরকম হয়ে গেছে। তারপর ধীর পায়ে এগিয়ে কেবিনের দরজা খুলে একবার চোখ বুলিয়ে নেয়। জি স্যার, মুখে অক্সিজেন মাস্ক, ভঙ্গুর চেহারা তার অসহায় দেখাচ্ছে। এদিকে অহু নির্বিঘ্ন জ্ঞানশূন্য হয়ে পড়ে আছে, মোবাইল হাতে নিয়ে বারবার চেষ্টা করছে অপরের নাম্বারে ফোন বেজে উঠুক, একটু রিং বাজুক, কিন্তু প্রতিবারই কোনো সাড়া নেই। কোনো রিং নেই, কেবল অসহায় স্ক্রিনে কলিং শব্দটি। কিন্তু কিভাবে বাজবে ফোন? অব্রের ফোন তো ছিল গাড়ির ভেতরে, গ্লাস বক্সে, আর সেই গাড়িতে তো আগুনে পড়ে ছাই। ইতিমধ্যে ফোনটিও নেই। এই অচেনা শহরে অপরিচিত ভাষা, মুখ আর রাস্তার ভেতরে ওহু একা, কেউ নেই চোখে সামনে। সবকিছু কেমন যেন ঘোলাটে লাগছে। ধীরে ধীরে ওহুর ভেতরে ভয় জমাট বাঁধতে শুরু করে। এক অজানা শঙ্কা বুকের ভেতর বেড়ে ওঠে চাপ, কান্না গলায় আটকে আসে ধলা পাকিয়ে। এই দর্শনিক বোধ হয় সত্যি হয়ে ধরা দিচ্ছে ওহুর জীবনে। বুকের ভেতরে ঝড় উঠেছে, উন্মাদ করছে তাকে। এক মুহূর্তে বসে থাকতে পারে না ওহু, দিশেহারা চাহনি চারপাশে তাকায়। তখন হঠাৎই মনে হয় আশাফের কথা। আরো ভাবার সুযোগ না নিয়ে ওহু কল করে বসে আশাফকে। ফোন ধরতে ওপাশ থেকে ওহুর ভূমিকা ছাড়াই সবকিছু ভেঙে বলে। ভাঙা গলার কাপা কণ্ঠস্বর আশাফ কথা না বাড়িয়ে তাকে সান্ত্বনা দেয়, গভীর কণ্ঠে বলে ওঠে, তুই চিন্তা করিস না ওহু, আমি আছি তো, আমি দেখছি সবটা। তারপর বেশি দেরি না করে অব্র নিজের মতো করে খোঁজ লাগাতে শুরু করে। হাসপাতাল, পুলিশের খোঁজ, ফোন ট্র্যাকিং সবকিছু করা হয়। লন্ডনের নিস্তব্ধ রাস্তা ধীরে ধীরে সময় গড়িয়ে এনে চলেছে। ঘড়ির কাঁটা এসে থেমেছে 9টার কাঁধে। সারাদিন উদ্বিগ্নতায় কাটিয়েছে হাসপাতালে। হঠাৎই কেবিনের ভেতর, হাসপাতালের সাদা আলোয় ধুয়ে নিস্তব্ধ মুখখানি নড়ে ওঠে, চোখের পাতা হালকা কম্পন। তারপর ধীরে ধীরে অব্রর চোখে খুলে তাকায়, ক্লান্ত অচেনা এক দৃষ্টি। প্রথমে চারপাশটা নিজে বুঝে উঠতে পারে না অব্র। চোখের কুয়াশা, পর্দা, সমস্ত কিছু ঝাপসা, অস্পষ্ট লাগে। কিন্তু সেই অস্পষ্টতার মাঝে ধীরে ধীরে কিছু একটা স্পষ্ট হতে শুরু হয়। তার টিমের মানুষ, ডেভিড, এরিক, ইরান, ডাক্তার এবং আশাফ সহ। কিন্তু অব্রের এই অসুস্থ মস্তিষ্ক অন্য কিছু খুঁজছে, তার চন্ডবালাকে। অচেতন সে, তাহার অস্তিত্ব তার শ্বাস যেন আটকে দিচ্ছে। অব্র চোখ জুটো চারপাশে খুঁজে বেড়ায়, শয্যার পাশে, জানালায়, দরজার দিকে, প্রত্যেক জায়গায় সে খুঁজে ওহুকে। চোখ আরেকটু বড় করে দেখে, এবার যেন নিশ্চিত মেলে এখানে নেই তার চনটা। ঠিক সেই মুহূর্তেই ভিড়ের মাঝে একজন এগিয়ে এসে দ্রুত পায়ে আশাফ তালুকদার, চোখে মুখে উদ্বেগ, তবু অব্রকে দেখে একটু অদ্ভুত সান্ত্বনা খেলে যায় চোখে। অব্র, শুনতে পাচ্ছিস? আমি আশাফ, তুই এখন সুরক্ষিত ভাই, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে। অব্রের কপালে হাত রাখে আশাফ, ঠান্ডা শান্ত কপালে তখনও রক্ত ভেজা ব্যান্ডেজ। এই পর্যন্ত হচ্ছে 45-এর প্রথম অংশ, 85-র প্রথম অংশ। 85 শেষ অংশ থেকে 86 পর্যন্ত ইনশাল্লাহ কালকে দেওয়ার চেষ্টা করব। পিসের ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য গল্পটা শুনতে আপনাদের অনেক খারাপ লাগবে, আমি বুঝতে পারতেছি, এর জন্য আর কন্টিনিউ করব না, আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।